আমি প্রিয়া। আজ আমি আপনাদের যে গল্পটা শোনাতে চলেছি তা আমার দাদা আর আমার মায়ের জীবনের সঙ্গে জড়িত। আমাদের পরিবারটা খুব ছোট্ট ছিল। আমার দাদা, যিনি এখন ৬০ বছরের, আমার মা, যার বয়স ৪০ বছর, আমার ভাইয়া অবিনাশ ২৪ বছর বয়সে শহরে একটি চাকরি করছেন, আর আমি প্রিয়া ২১ বছর বয়সী। আমার দাদির প্রায় ১২ বছর আগে একটি দুঃখজনক দুর্ঘটনায় মৃত্যু হয়। তারপর থেকে আমার দাদা একাকী হয়ে পড়েন। আমাদের বাবাও আর আমাদের সঙ্গে নেই। আমি তখন মাত্র ৮ বছর বয়সী ছিলাম যখন তিনি একটি কঠিন অসুখে আমাদের ছেড়ে চলে যান। আমার দাদার নাম হরিশঙ্কর। ওনার শরীর ছিল যথেষ্ট শক্তপোক্ত, বয়সের তুলনায় বেশ সুগঠিত বলা যায়। চোখের রং ছিল হালকা বাদামি, আর দৃষ্টিতে ছিল একটা অদ্ভুত গভীরতা। গলার স্বরে ছিল একরকমের টান, যা শুনলেই কেউ সহজে ভুলতে পারে না। লোকেরা প্রায়ই বলতো, তরুণ বয়সে তিনি বেশ আকর্ষণীয় ছিলেন। আমার মায়ের নাম ছিল কল্পনা দেবী। দেখতে সত্যিই খুব সুন্দরী। ফর্সা গায়ের রং, লম্বা কাচাকলো চুল, আর এমন এক হাসি যা যে কারো মন জয় করে নিতে পারে। তবে মা প্রায়ই নীরব থাকতেন। হয়তো বাবার অভাব, হয়তো অন্য কোনো না বলা যন্ত্রণায়, তবে সেই সত্যিটা আমি অনেক পরে জেনেছিলাম। তখন আমি কলেজে পড়তাম, প্রথম বর্ষে। অবিনাশ, আমার ভাই, তখন হায়দরাবাদে ছিল প্রায় ৮ মাস ধরে। তার অনুপস্থিতিতে বাড়িটা যেন আরও নিঃসঙ্গ হয়ে পড়েছিল, আর এই নিঃসঙ্গতার মধ্যেই দাদা ও মায়ের মধ্যে একটা অদ্ভুত সান্নিধ্য তৈরি হয়েছিল। এই ঘটনা গত বছরের মার্চ মাস, গরমের শুরু। আমি সেদিন ক্লাস থেকে একটু আগে ছুটি পেয়ে বাড়ি ফিরে আসি। ভাবলাম একটু বিশ্রাম নেওয়া যাবে। বাড়ির দরজাটা খোলা দেখে একটু অবাক হয়েছিলাম। মা সাধারণত দরজা বন্ধই রাখতেন। জুতো খুলে চুপি চুপি ভিতরে ঢুকে পড়লাম। বাড়িটা বেশ নিরিবিলি লাগছিল। ভাবলাম মা হয়তো বাজারে গেছে, আর দাদা নিজের ঘরে রয়েছেন। আমি ধীরে ধীরে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ রান্নাঘরের দিক থেকে হালকা গলার শব্দ কানে এলো। কিছু হাসাহাসি, ফিসফিসানি। মনে হলো হয়তো কোনো প্রতিবেশী এসেছেন, এমনটাই ভাবছিলাম। কিন্তু রান্নাঘর থেকে মার হাসির শব্দ শোনা গেল। অনেক দিন পর ওনাকে এভাবে হাসতে শুনে আমার মনে এক ধরনের কৌতূহল জন্ম নিল। চুপি চুপি পা ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। দরজাটা অল্প খোলা ছিল, তাই একটু উকি দিলাম, আর তখনই যেটা চোখে পড়ল সেটা আমার জন্য একেবারেই অপ্রত্যাশিত। মা রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলেন। হাতে ছিল ২টি কাপের ট্রে। ঠিক তার পেছনে দাঁড়িয়ে ছিলেন দাদা। তিনি মায়ের কোমরের উপর আলতো করে হাত রেখেছিলেন, আর তার কানে কানে কি যেন বলছিলেন। মা মৃদু হাসছিলেন। তার চোখে একটা উজ্জ্বলতা ছিল যেটা আমি আগে কখনো দেখিনি। দাদার মুখটা ছিল মায়ের কাঁধের খুব কাছাকাছি। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। আমি থমকে গিয়েছিলাম। মাথার ভেতর যেন বাজ পড়ল। একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল ভেতরে ভেতরে। বুঝে উঠতে পারছিলাম না আসলে কি দেখলাম। কোনো শব্দ না করে সেখান থেকে সরে এলাম। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলাম। বিছানায় বসে পড়লাম। মনটা তখন এলোমেলো চিন্তায় ভরে গেছে। আমি কি ঠিক দেখলাম, নাকি আমার চোখ ভুল দেখেছে? নিজেকেই প্রশ্ন করছিলাম বারবার। ভাবছিলাম হয়তো কোনো মজা করছিলেন তারা। তবুও বুকের ভেতর একটা অস্বস্তির ছাপ যেন থেকে গেল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, এটা হয়তো একবারের ঘটনা, ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু সেই মুহূর্ত থেকে একটা সন্দেহের বীজ আমার মনে গেঁথে গিয়েছিল। এরপরের কয়েকদিন আমি খেয়াল রাখা শুরু করলাম, সবকিছু যেন স্বাভাবিক। মা সকালে উঠে রান্না করতেন, দাদাকে চা দিতেন, দাদা খবরের কাগজে ডুবে থাকতেন। কিন্তু তবুও কিছু ছিল বদলে যাওয়া। দাদার চোখে এক অদ্ভুত আলো ছিল, যেটা আগের মতো ছিল না। মায়ের দিকে তাকানোর সময় ওনার মুখে একটা কোমল হাসি থাকত। মাও আগের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত লাগছিলেন। গান গাইতেন, চুলে হাত দিতেন বারবার, আয়নায় তাকাতেন বেশি। আর মাঝে মাঝে দাদার দিকে তাকিয়ে মা মাঝে মাঝে হালকা হেসে ফেলতেন, যা খুব সাধারণ ব্যাপার হলেও আমার মনের সন্দেহটা যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। এক সন্ধ্যায় আমি নিজের ঘরে বসে পড়ছিলাম। মা বলেছিলেন পাশের বাড়িতে যাচ্ছেন কিছুক্ষণ, আর দাদা ছিলেন নিজের ঘরে। ভাবলাম টিভিটা একটু দেখে নিই। হলরুমে গিয়ে টিভি চালালাম, কিন্তু তখনই শুনতে পেলাম মায়ের পায়ের আওয়াজ। ভাবলাম হয়তো মা ফিরে এসেছেন। সঙ্গে সঙ্গে টিভির আওয়াজ কমিয়ে চুপচাপ তাকালাম, কিন্তু মা তখনও হলে আসেননি। তখন খেয়াল করলাম দাদার ঘরের দরজাটা হালকা খোলা। আস্তে করে কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে আসা মায়ের গলা কানে এলো, দেখবেন যদি কেউ বুঝে যায় তখন কি হবে? দাদা হেসে বললেন, প্রিয়া তো উপরে, আর বাইরে কেউ নেই, ভয় পেও না। আমি দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি মা দাদার পাশে বসে আছেন। দাদার হাত ছিল মায়ের কাঁধে, আর তিনি খুব আলতোভাবে মায়ের চুলে হাত বুলাচ্ছিলেন। মায়ের মুখ লালচে হয়ে উঠেছিল, আর তার ঠোঁটে ছিল এক মায়াবী হাসি।
এই মুহূর্তটা আমার কাছে খুব অদ্ভুত ছিল। বুঝতে পারছিলাম না কি দেখছি। আমি চুপচাপ সরে এলাম, নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করলাম। আমার মাথা যেন একেবারে ফাঁকা হয়ে গেল। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। কয়েকদিন পর এক রাতে আমি অনেক রাত অবধি পড়ছিলাম। সম্ভবত রাত 1টা পার হয়ে গিয়েছিল। পানির পিপাসা পেল, তাই ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি দাদা চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠছেন, ঠিক মায়ের ঘরের দিকে। মায়ের ঘর ছিল প্রথম তলায় আর দাদার ঘর নিচে। আমি ভাবলাম হয়তো কিছু দরকার, কিন্তু দেখলাম মার ঘরের দরজাটা একটু খোলা ছিল আর দাদা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আমি তখন সিঁড়িতে দাঁড়িয়ে নিঃশব্দের সব দেখছিলাম। মনে হচ্ছিল বুকের ভেতর শব্দ করছে আমার নিজের ধকধকানি। হঠাৎ একটা তীব্র কৌতূহল আমাকে পেয়ে বসল। আমি ধীরে ধীরে মায়ের দরজার কাছে গেলাম। নিচ দিয়ে হালকা আলো বেরোচ্ছিল। আমি কানে কানে দরজার গায়ে লাগালাম। ভেতর থেকে আসছিল ফিসফাস কথা। মা বলছিলেন, হরিশঙ্করজি, যদি প্রিয়া জেনে যায়। দাদা আস্তে হেসে বললেন, ঘুমাচ্ছে তো, কিছুই টের পাবে না। তারপর একটা নিঃশব্দ থেমে থাকা। কিছু শব্দ শুনলাম, বিছানার হালকা নড়াচড়া, কিছু পড়ে যাওয়ার আওয়াজ, আর তারপরে নিঃশ্বাসের শব্দ। আর আমি আর কিছু না ভেবে সোজা দৌড়ে নিজের ঘরে চলে এলাম। দরজা বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু মনটা যেন বোবা হয়ে গেল। আমার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল আর সারা শরীর যেন কাঁপছিল। কি দেখলাম আমি? রান্নাঘরের সেই মুহূর্ত, হলরুমের সেই ঘনিষ্ঠতা, আর এই রাতের নিস্তব্ধতা, সবকিছু মনে পড়ছিল বারবার। ঘুম আসছিল না। মাথার মধ্যে ঘুরছিল একরাশ প্রশ্ন, লজ্জা, বিরক্তি। তবে সবকিছুর মাঝেও একটা অদ্ভুত টান ছিল, যা নিজেই বুঝতে পারছিলাম না। পরদিন কলেজে গেলেও মন কোথাও ছিল না। বন্ধুরা বারবার জিজ্ঞেস করছিল, প্রিয়া, তুই এত চুপচাপ কেন? কিন্তু আমি কিছু বলিনি। আমি ভাবছিলাম, মাকে বলবো না, দাদাকে, কিন্তু সাহস হচ্ছিল না। ঠিক তখনই আমার মনে আরেকটা ভাবনা উকি দিল। যখনই ওই রাতের কথা মনে পড়ে, মনে হয় একটা অদ্ভুত গরম হাওয়া আমাকে ছুঁয়ে যায়। নিজেকেই প্রশ্ন করতে শুরু করলাম, এই অনুভব কি খারাপ, নাকি এটা স্বাভাবিক? সব মানুষই তো একটু ভালোবাসা আর অনুভবের স্পর্শ চায়। তখনই মনে পড়ল আমার সহপাঠী অবির কথা, সদা হাসি খুশি ছেলেটা, যে মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাতো যেমন আমি বুঝতে পারতাম না তার মনের ভাষা। এর আগে আমি অবির কাছ থেকে একটু দূরে থাকতাম, কিন্তু এখন যেন নিজেই তার প্রতি মনোযোগ দিতে লাগলাম। একদিন কলেজ শেষে আমরা কাছের এক পার্কে বসে গল্প করছিলাম। অভি আমার হাত ধরল, তার আঙুল আমার তালু ছুঁয়ে গেল হালকা করে, আর আমার শরীর কেঁপে উঠল। সে আস্তে বলল, প্রিয়া, জানো তুমি কত সুন্দর? আমি চুপ করে তার চোখে তাকিয়ে রইলাম, আর নিজেকে আর পেছনে টানতে পারলাম না। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্ক একটু আলাদা হয়ে গেল। আমরা বেশি সময় কাটাতে লাগলাম। রাতে দীর্ঘ কথোপকথন হতো, কলেজের পর দেখা, ঘোরাফেরা। একদিন সে আমাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালো। যখন কেউ ছিল না বাড়িতে, আমি গেলাম। তার ঘরে বসে গল্প করছিলাম। সে আমার পাশে এসে হাত রাখল কাঁধে। তার নিঃশ্বাস আমার গালে লাগছিল। আমি বাধা দিলাম না। মুহূর্তটা অদ্ভুত ছিল, কিন্তু আমার ভেতর যেন একটা শান্তি ছড়িয়ে পড়ছিল। এরপর থেকে আমরা আরও বেশি সময় কাটাতে লাগলাম। তার বন্ধুরাও আমাকে চিনে ফেলল। আমি যেন ওর জগতে ডুবে যাচ্ছিলাম। তবুও আমার মন এক কোণে বারবার ফিরে যেত দাদা আর মায়ের সম্পর্কের সেই জটিল মুহূর্তগুলোর দিকে। নিজেকে বোঝাতে চাইলাম, যদি ওরা নিজেদের মতো করে চলতে পারে, তবে আমার অনুভবও কি ভুল? ভালোবাসা তো কোনো এক নিয়মে বাধা থাকে না, তবে ভেতরে কোথাও যেন একটা কণ্ঠস্বর ছিল, যে চুপচাপ বলছিল, তুই কি ঠিক করছিস প্রিয়া? এটা কি সঠিক পথ? একদিন রাতে আমি যখন বাড়ি ফিরলাম, দেখি মা আর দাদা হল ঘরে বসে কথা বলছেন। মা দাদার জন্য চা তৈরি করছিলেন, আর দাদা ওর দিকে তাকিয়ে হালকা হেসে কিছু বলছিলেন। মায়ের শাড়ির আঁচল একটু নেমে গিয়েছিল, আর দাদার দৃষ্টি তাতে স্থির ছিল। মা চুল ঠিক করছিলেন, আর দাদা হাত বাড়িয়ে কি যেন ইঙ্গিত করছিলেন। আমি কিছু না বলে নিজের ঘরে চলে গেলাম, কিন্তু সেই দৃশ্য মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। ঠিক তখনই অভির একটা মেসেজ এলো, প্রিয়া, আজ তুমিই সবচেয়ে সুন্দর লাগছিলে। ইচ্ছা করে এখনই তোমার পাশে থাকি। আমি লিখে দিলাম, ইচ্ছা তো আমারও হচ্ছে, যদি সত্যিই পাশে থাকতে পারতাম। সেই রাতেই আমি বুঝলাম আমার ভেতরে কিছু বদলে গেছে। সময় কেটে যাচ্ছিল, আমি অভির সঙ্গে একটা নতুন পথে চলতে শুরু করেছিলাম, আর মা ও দাদা নিজেদের মতো করে চলছিলেন। অভির সঙ্গে আমার সম্পর্ক এখন আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। কলেজে গেলেও মন পড়ে থাকত অন্য কোথাও। ক্লাসে বসে তার মেসেজ পড়তাম, কথায় কথায় হারিয়ে যেতাম। প্রতিদিন সে এমন কিছু বলতো যা আমার হৃদয় ছুঁয়ে যেত। একদিন সে আবার আমাকে তার বাসায় যেতে বলল। আমি গেলাম। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। তার ঘরে হালকা আলো জ্বলছিল আর একটা নিঃশব্দ পরিবেশ। সে আমার পাশে এসে দাঁড়ালো। আমি কিছু বললাম না,
কেবল ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। সেই মুহূর্তটা যেন আমায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এক নতুন জগতে। এক মুহূর্তের জন্য মনে হলো এই কি সেই অনুভব যা মাকে দাদার দিকে টেনে নিয়ে যায়, কিন্তু আমি সেই ভাবনাটা চেপে রাখলাম আর ডুবে গেলাম আমার নিজের অনুভবের জগতে। এরপর থেকে অভি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। আমি প্রায়ই ওর সঙ্গে বাইরের সময় কাটাতাম। রাত হলেও বাড়ি ফিরে আসতে মন চাইত না, বাড়ির পরিবেশও পাল্টে গিয়েছিল। মা আর দাদা এখন আর আমার সামনে আগের মতো গম্ভীর থাকতেন না। তাদের চোখে মুখে যে ভাষা ছিল তাতে বোঝা যেত কিছু একটা চলছে যা তারা লুকাতে চায় না, কিন্তু বলে না। আমার মনে একটা অভিমান ছিল, একটা রাগ, একটা অস্বস্তি, কিন্তু তার মাঝেও আমি বুঝে গিয়েছিলাম জীবনের এই পর্বটা খুব সহজ নয়। কিন্তু মনে হচ্ছিল ভেতরে কোথাও একটা টান তৈরি হয়েছে, এক অদ্ভুত রকমের আকর্ষণ, যেটা না চাইলেও অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল তারা কি আর লুকাতে চায় না, নাকি ভাবছে আমি কিছুই বুঝি না। এই ভাবনার ভিড়ে আবার আমার মন চলে গেল অভির দিকে, তার স্পর্শ, কথা আর সেই মুহূর্তগুলো যা আমাকে বারবার নিজের সীমানার বাইরে নিয়ে যাচ্ছিল। আমি নিজেকে বোঝাতে চেয়েছিলাম, যদি মা আর দাদা নিজেদের মতো করে চলতে পারেন, তবে আমারও তো নিজের অনুভবের অধিকার আছে। কিন্তু হৃদয়ের গভীর কোণায় একটা গলা বারবার বলছিল, প্রিয়া, তুই হয়তো ভুল দিকে এগোচ্ছিস। একদিন রাতে আমি একটু দেরি করে বাড়ি ফিরছিলাম। সেদিন অভির সঙ্গে একটা পার্টিতে গিয়েছিলাম। সেখানে অনেক নতুন মুখ, অনেক অচেনা অনুভব, সবকিছু মিলিয়ে একটা ভেতর থেকে দোল খাচ্ছিলাম। বাড়ি ফিরে দেখি মায়ের ঘরের দরজা বন্ধ আর দাদার ঘর খালি। আমি চুপচাপ মায়ের ঘরের কাছে গেলাম। দরজার নিচ থেকে হালকা আলো দেখা যাচ্ছিল। আমি দরজার কাছে কান পাতলাম। ভেতর থেকে মায়ের গলা আসছিল, আর একটু তাড়াতাড়ি যেও, জানো তো প্রিয়া কখন ফিরে আসে বলা যায় না। দাদার শান্ত গলা, তুমি চিন্তা করো না, সে তো এখন নিজের জগতে ব্যস্ত। তারপর নিঃশব্দতা। আমি বুঝে গেলাম তারা আবার নিজেদের জগতে হারিয়ে গেছে। আমি ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় গিয়ে চুপচাপ চোখ বন্ধ করলাম, কিন্তু ভেতরে একটা ঝড় চলছিল। আমার মনে হচ্ছিল এখন কি সবকিছু সামনে এসে যাবে, আর লুকানোর কিছু থাকবে না। ঠিক তখনই অভির মেসেজ এলো, প্রিয়া, আজ তুমি অসাধারণ লাগছিলে, যদি তুমি আমার পাশে থেকে যেতে। আমি উত্তরে লিখলাম, ইচ্ছা তো আমারও ছিল, যদি থাকতে পারতাম। সেই রাত আমি নিজেকে একদম বদলে যেতে দেখলাম। যে রাস্তায় আমি হাঁটছিলাম সেখান থেকে ফিরে আসার কোনো উপায় ছিল না। কয়েক মাস কেটে গেল। আমি অভির সঙ্গে আমার ছোট জগতে ডুবেছিলাম, আর মা ও দাদা তাদের জগতে। কিন্তু একদিন হঠাৎ করে সবকিছু বদলে গেল। সেদিন সন্ধ্যায় আমি কলেজ থেকে ফিরে এলাম। বাড়িতে ঢুকেই বুঝলাম পরিবেশটা অন্যরকম। দরজার পাশে একটা পুরুষের জুতো রাখা, যেটা পরিচিত মনে হলো। ভেতরে ঢুকে দেখি বসার ঘরে একজন বসে আছেন। তিনি আমার ভাইয়া অবিনাশ। তার মুখ থমথমে, চোখে কিছু কঠিন প্রশ্ন। মা আর দাদাও সেখানে ছিলেন, কিন্তু তাদের মুখে অস্বস্তি স্পষ্ট। আমার চোখ তখন নিচের দিকে। আমি আস্তে করে বললাম, ভাইয়া, তুমি কবে এসেছ? অবিনাশদা আমার দিকে তাকিয়ে ধীর গলায় বলল, সকালে। প্রিয়া, তুমি একবার উপরে যাও, আমার একটু কথা আছে মায়ের আর দাদার সঙ্গে। আমি একটু অস্বস্তি অনুভব করলেও কিছু না বলে ঘরের দিকে রওনা দিলাম, কিন্তু উপরে যাওয়ার পরেও মনটা অস্থির হয়ে থাকল। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। নিচ থেকে গলা ভেসে আসছিল, অবিনাশদার গলা কিছুটা উচ্চস্বরে, মায়ের কণ্ঠস্বর যেন কেঁপে উঠছে। আমি চুপচাপ সিঁড়ির ধারে এসে দাঁড়ালাম। কানে এলো, এটা কি হচ্ছে এখানে? অবিনাশদার গর্জন, তার কণ্ঠে ছিল ক্ষোভ, কিন্তু সেই ক্ষোভের ভেতরেও যেন লুকানো ছিল এক ধরনের বেদনা। আমি নিচে তাকিয়ে দেখি সে তার ফোন দেখাচ্ছে মাকে ও দাদাকে। দুজনেই সোফায় বসেছিলেন, মুখে কোনো রং নেই। আমি এই বাড়িতে নিরাপত্তার জন্য ক্যামেরা বসিয়েছিলাম, কিন্তু এই দিন হোক বা রাত, আপনারা নিজেরাই ভুলে গেছেন সীমারেখা। আপনাদের একটু লজ্জা হয়নি? মা মুখ ঢেকে ফেললেন, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। দাদার মাথা নিচু, হাত কাঁপছে। অবিনাশদা তখন টেবিলে আঘাত করে চিৎকার করল, আপনারা আমার পরিবার, আমি আপনাদের জন্য কাজ করি, আর এখানে এইসব চলছে? মা কাঁদতে কাঁদতে বললেন, অবিনাশ, আমাদের ক্ষমা করো, আমরা একাকিত্বে ভেঙে পড়েছিলাম। দাদা আস্তে বললেন, আমি বুঝতেই পারিনি ব্যাপারটা এভাবে বাড়বে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তাদের কণ্ঠে ছিল অপরাধবোধ আর অনুশোচনা, কিন্তু দাদার রাগ তখনও অটুট। তিনি বললেন, ক্ষমা চাচ্ছেন, ঠিক আছে, কিন্তু জানেন এই পরিবারে কি ভেঙে গেছে? প্রিয়া পর্যন্ত এর প্রভাবের বাইরে নেই। আমার পা তখন কাঁপছিল। তিনি আবার ডাকলেন, প্রিয়া, নিচে আয়। আমি ধীরে ধীরে নামলাম। তার চোখ আমার দিকে, কঠিন, প্রশ্নবিদ্ধ। তুইও বল, কখন থেকে এগুলো শুরু হয়েছে? তুই কতদূর এগিয়ে গেছিস? আমি আর ধরে রাখতে পারলাম না।
কেঁদে ফেললাম, সবকিছু খুলে বললাম। রান্নাঘরের সেই মুহূর্ত, রাতে নিঃশব্দ সময়, অভির সঙ্গে আমার ভ্রান্ত সিদ্ধান্ত। অবিনাশদার মুখ লাল হয়ে গেল। সে চুলে হাত চালিয়ে বলল, এই বাড়িটা আমার গর্ব ছিল। আমি শহরে খেটে চলি, আর এখানে এইসব। মা তার পায়ের কাছে বসে পড়লেন। বাবা, আমাদের আর একটা সুযোগ দে, আমরা ঠিক হয়ে যাব। দাদা হাত জোর করে বললেন, আমি বৃদ্ধ মানুষ, ভুল করেই ফেলেছি। আমার যা শাস্তি হয় দাও, কিন্তু এই ঘরটাকে রক্ষা করো বাবা। অবিনাশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মুখ ফিরিয়ে নিল। চোখে এক অজানা ব্যথা, এক হেরে যাওয়া যোদ্ধার মতো। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠে ছিল এক অদম্য দ্বিধা। অবিনাশ বলল, এটা শুধুই একটা ভুল না, এটা বিশ্বাস ভাঙার মতো একটা বড় বিষয়। এর পরিণতি তো হতেই হবে। পরদিন সকালে সে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। 2 জন অফিসার ও 2 জন সঙ্গী সহ একদল পুলিশ আসে বাড়িতে। অবিনাশ ধীর গলায় সব তথ্য বুঝিয়ে দেয় এবং নিরাপত্তা ক্যামেরার কিছু ফুটেজ দেখায়। ইন্সপেক্টর বিষয়টি দেখেই বললেন, বিষয়টি গুরুতর, আমাদের অফিসে নিয়ে গিয়ে অনুসন্ধান করতে হবে। মা ও দাদা তখন চুপচাপ বসেছিলেন, মায়ের চোখে অশ্রু, দাদার মুখে কঠিন নীরবতা। তাদের নিয়ে যাওয়া হলো থানার উদ্দেশ্যে। চুপচাপ এলাকা তখন গুঞ্জনে ভরে উঠেছে, কেউ কিছু জিজ্ঞাসা করছে না। কিন্তু সব চোখ তখন আমাদের দিকেই। অবিনাশ আমার পাশে এসে বলল, প্রিয়া, আমি জানি এটা কঠিন, কিন্তু সত্য কখনো লুকিয়ে রাখা উচিত না। আমরা সবাই মানুষ, কিন্তু নিজের কাজের জন্য দায় নিতে হয়। আমি শুধু কাঁদছিলাম, কিছু বলার মতো ভাষা ছিল না। কয়েকদিন পর আদালতে বিষয়টি ওঠে, কোর্টে সব কিছু বিচার করে সিদ্ধান্ত আসে। দোষীদের সাজা ঘোষণা করা হয়। সব কিছু শুনে মনে হলো জীবন যেন হঠাৎ থেমে গেছে। মা ও দাদা যখন চলে গেলেন, বাড়িটা একদম নিঃশব্দ হয়ে গেল। একদিন সন্ধ্যায় আমি জানালার পাশে বসেছিলাম। অবিনাশ ভাইয়া এসে আমার পাশে বসে বলল, তুই এখনো সময় থাকতে সব বদলাতে পারিস। ভুল সবাই করে, কিন্তু শেখাটা জরুরি। আমি কাঁদতে কাঁদতে বললাম, ভাইয়া, আমি সত্যিই পথ হারিয়ে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করো। সে আমার কাঁধে হাত রেখে বলল, তুই আমার বোন, আমি তোর পাশে আছি সব সময়, কিন্তু মনে রাখিস, আবেগে ভেসে গেলে নিজের এবং পরিবারের ক্ষতি হয়। সেই দিন থেকেই সে আমার পড়াশোনায় মনোযোগ দিতে সাহায্য করতে লাগল। আমি অভির সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিলাম। ধীরে ধীরে জীবনের ছন্দ ফিরে পেলাম। তবে যেটা ঘটেছে, সেটা মনে একটা গভীর চিহ্ন রেখে গেছে। বন্ধুরা, এই গল্পটা ছিল আমার জীবনের এক কঠিন অধ্যায়। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। এখানে ছিল ভুল, ব্যথা এবং একটা মূল্যবান শিক্ষা। আমার বলার একটা কথাই, যখন কেউ ভুল পথে যাচ্ছে, তখন সরাসরি শাস্তি না দিয়ে আগে বোঝানোর চেষ্টা করা উচিত। কারণ সবাই ভালোবাসা চায়, কিন্তু সেই ভালোবাসা যেন ভুল পথে না নেয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা সময়মতো কাউকে থামাতে পারি, তাহলে হয়তো একটা পরিবার ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব। ভুল হতেই পারে, কিন্তু সংশোধনের সুযোগটাও আমাদের দেওয়া উচিত। বন্ধুরা, অনেকেই জানিয়েছেন যে আমাদের ভিডিওগুলো ঠিকমতো আপনারা পাচ্ছেন না। এই সমস্যার সমাধানে দয়া করে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন। তাহলে আমাদের সব ভিডিওর আপডেট আপনাদের সহজেই পৌঁছে যাবে।